আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি অনার্স ফোর্থ ইয়ারের ছাত্রদের জন্য। আজকের কোর্স হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, যার কোর্স কোড হলো 243103। আজকে আমি তোমাদের যে টপিকটি পড়াবো সেটি হলো ভেক্টর পার্ট 2। এর আগে আমি তোমাদের ভেক্টরের একটি ক্লাস দিয়েছি, সেটি হলো প্লাজমিড ভেক্টর। তো আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মাহমুদা খাতুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জুলজি, ঢাকা কলেজ, ঢাকা। তো প্রথমেই আমরা টাইপস অফ ভেক্টর দেখব, যেটা হলো অ্যাকর্ডিং টু ইউজের ব্যবহারের উপর ভিত্তি করে ভেক্টর সাধারণত দুই ধরনের হতে পারে। একটি হলো ক্লোনিং ভেক্টর আর একটি হলো এক্সপ্রেশন ভেক্টর। তো ক্লোনিং ভেক্টর তো তোমরা এর আগে ক্লাসে জেনেছো, তারপরেও আমি বলছি ক্লোনিং ভেক্টর হলো একটা ডিএনএ হচ্ছে ছোট খণ্ড বা ভেক্টর হিসেবে তো আমরা যে কোনো ডিএনএ কি ইউজ করে থাকি। সেই ডিএনএর মধ্যে যদি আমরা কোনো কাঙ্ক্ষিত ডিএনএ প্রবেশ করানো হয় এবং পরবর্তীতে সেই রিকম্বিনেন্ট ডিএনএটি কোনো হোস্ট সেলে প্রবেশ করানোর ফলে তার অসংখ্য কপি তৈরি করে, যখন সেই ক্ষমতাটি কোনো ভেক্টরের থাকে তখন তাকে বলা হয় ক্লোনিং ভেক্টর। যেহেতু অণুজীব অতি দ্রুত বংশবৃদ্ধি করতে পারে, সেজন্য আমরা অণুজীবের বিভিন্ন অংশকেই ভেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। তো ক্লোনিং ভেক্টরের এক্সাম্পল হলো প্লাজমিড, ব্যাকটেরিওফেজ, ফেজমিড, কসমিড ইত্যাদি। তো এখন আমরা এক্সপ্রেশন ভেক্টর সম্পর্কে একটু জানবো। তো ক্লোনিং ভেক্টরের মেইন কাজ হলো কোনো জিনের সংখ্যা বৃদ্ধি করা। এই ক্ষেত্রে জিনটি তার যথার্থ বৈশিষ্ট্য প্রকাশ করছে কিনা সেটি ক্লোনিং ভেক্টরে দেখা হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যখন আমরা ট্রান্সজেনিক প্রাণী বা উদ্ভিদ উৎপাদন করি, সেই ক্ষেত্রে আসলে সেই যে কাঙ্ক্ষিত জিন, সেই কাঙ্ক্ষিত জিনের বৈশিষ্ট্য প্রকাশ করানোর দরকার হয়। বিশেষ করে কোনো বাণিজ্যিক পণ্য বা আমরা যদি চিকিৎসা সামগ্রী উৎপাদন করি, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এক্সপ্রেশন ভেক্টর ব্যবহার করতে হবে। যেমন আমরা ধরো ইনসুলিন উৎপাদনে যে কোনো ভেক্টরের মধ্যে প্রবেশ করানো হলো, তাহলে আমাদের সেই ভেক্টরটির এমন ক্ষমতা থাকতে হবে যাতে সেটি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে ইনসুলিন উৎপাদন করে। অর্থাৎ এক্সপ্রেশন ভেক্টর হলো এরকম ধরনের ভেক্টর যে ভেক্টরটি কোনো হোস্ট সেলে প্রবেশ করানোর ফলে সেটি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে এবং কাঙ্ক্ষিত জিনটির বৈশিষ্ট্য প্রকাশ করে, তাকেই আমরা এক্সপ্রেশন ভেক্টর বলে থাকি। তো এক্সপ্রেশন ভেক্টর হিসেবে দেখা গেছে বিভিন্ন ইউজ করা হয়। এর ক্ষেত্রে একটা সমস্যা হলো এইসব খুব ক্ষুদ্র আকৃতির ডিএনএ প্রবেশ করানো হয়। তবে আমরা যদি রেট্রোভাইরাস ইউজ করি, সেক্ষেত্রে আবার বড় আকৃতির ডিএনএ খণ্ড প্রবেশ করানো যায়। তবে রেট্রোভাইরাসের একটি সমস্যা হলো এটি হলো এক সূত্রক বিশিষ্ট। সেক্ষেত্রে আমরা এডিনো অ্যাসোসিয়েট ভাইরাস সাথে রেট্রোভাইরাস সংযুক্ত করে এক্সপ্রেশন ভেক্টর তৈরি করতে পারি। তো এখন আমরা দেখব কম্পোনেন্টস অফ অ্যান এক্সপ্রেশন ভেক্টর। এক্সপ্রেশন ভেক্টরে কি কি উপাদান রয়েছে। যেহেতু আমরা জানি যে ভেক্টরের তিনটে উপাদান থাকতেই হবে যে কোনো ভেক্টরে। এটি হলো অরিজিন অফ রেপ্লিকেশন, সিলেক্টেবল মার্কার জিন এবং মাল্টিপল ক্লোনিং সাইট। এছাড়া যেহেতু সে প্রোটিন সিনথেসিস করবে এক্সপ্রেশন ভেক্টর, সেজন্য তার যে এক্সট্রা বৈশিষ্ট্যগুলো দরকার সেগুলো হলো স্ট্রং প্রমোটার থাকবে। এছাড়া ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন সিকোয়েন্স থাকবে, যার মধ্যে রয়েছে রাইবোজোমাল বাইন্ডিং সাইট, স্টার্ট কোডন, যাকে আমরা প্রারম্ভিক কোডন বলে থাকি। তো আরেকটি হলো স্ট্রং টার্মিনেশন কোডন, যেটি হলো সমাপ্তি কোডন। এছাড়া ট্রান্সক্রিপশন টার্মিনেশন সিকোয়েন্স থাকতে হবে। আর এলিমেন্টস অফ ট্রান্সক্রিপশনের জন্য উপাদান থাকতে হবে। এছাড়া আরও কিছু উপাদান থাকে, সেগুলো হলো পিউরিফিকেশন ট্যাগ হিসেবে আমরা হিস্ট্যাগ ইউজ করি। এছাড়া ফিউশন প্রোটিন ট্যাগ ও ব্যবহার করা হয়। এই হলো আমাদের এক্সপ্রেশন ভেক্টরের ছবি।
তো পরবর্তীতে আমরা আরেকটি ভেক্টর নিয়ে আলোচনা করব, সেটি হলো শাটল ভেক্টর, যাকে আমরা বাই ফাংশনাল ভেক্টরও বলে থাকি। শাটল ভেক্টর এরকম এক ধরনের ভেক্টর যেটাকে এমনভাবে ডিজাইনেটেড করা হয়েছে বা এমনভাবে সাজানো হয়েছে যাতে সে দুইটা হোস্ট স্পিসিসে বংশবৃদ্ধি করতে পারে, অর্থাৎ সে প্রোক্যারিওটিকে ও বংশবৃদ্ধি করতে পারে এবং ইউক্যারিওটিকেও বংশবৃদ্ধি করতে পারে। তো প্রোক্যারিওটিক হিসেবে আমরা এখানে ব্যাকটেরিয়াল সেলে সে বংশবৃদ্ধি করবে, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে সে ইস্ট সেলে বংশবৃদ্ধি করে। তো আমরা সাধারণত শাটল ভেক্টর হিসেবে প্লাজমিড, ব্যাকটেরিওফাজ, তারপর কসমিড, ফেজমিড এগুলাকে কিছু ম্যানিপুলেটেড করে শাটল ভেক্টর তৈরি করা হয়। তো শাটল ভেক্টর যেহেতু দুইটা, এটিও একটি কৃত্রিম ভেক্টর, দুইটা হোস্ট স্পিসিসে বংশবৃদ্ধি করে, সেজন্য শাটল ভেক্টরে বেশ কিছু ফিচার বা বৈশিষ্ট্য থাকতে হবে। সেজন্য যেহেতু সে ইকোলাই বা ব্যাকটেরিয়া সেলে বংশবৃদ্ধি করতে থাকে, সেজন্য ইকোলাইয়ের যে রেপ্লিকেশন কম্পোনেন্টগুলো হলো অরিজিন অফ রেপ্লিকেশন এবং সিলেক্টেবল মার্কার ইকোলাইয়ের জন্য থাকতে হবে। আর ইস্ট রেপ্লিকেশন কম্পোনেন্টস বা উপাদানগুলো হলো ইস্ট সিলেক্টেবল মার্কার থাকতে হবে, ইস্ট অরিজিন অফ রেপ্লিকেশন থাকতে হবে, এবং ইস্টের জন্য আরেকটি প্রধান উপাদান থাকতে হবে, সেটি হলো অটোনোমাসলি রেপ্লিকেটিং সিকোয়েন্স থাকতে হবে, যাকে আমরা সংক্ষেপে ARS বলে থাকি। এছাড়া ইস্ট সেন্ট্রোমিয়ার থাকতে হবে। এখন আমরা আরেকটি ভেক্টর নিয়ে আলাপ করব, সেটি হলো ব্যাকটেরিওফেজ ভেক্টর। তো ব্যাকটেরিওফেজ হলো এমন ধরনের ভাইরাস যারা সাধারণত ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়ার ভিতর তারা ইনজেক্ট করে, আসলে তারা তাদের জেনেটিক ম্যাটেরিয়াল DNA বা RNA ব্যাকটেরিয়ার ভিতর ইনজেক্ট করে এবং ইনজেক্ট করার পর ব্যাকটেরিয়ার বিভিন্ন মেশিনারি ইউজ করে সেখানেই বংশবৃদ্ধি করে। তো ব্যাকটেরিওফাজ ভেক্টর হিসেবে আমরা সাধারণত যে ভেক্টরগুলোকে ইউজ করি সেগুলো হলো ল্যামডা ফেজ ভেক্টর EMBL3, আরেকটি হলো EMBL4, আরেকটি হলো M13 ভেক্টর। তো ফেজের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা খুবই সিম্পল। তাদের স্ট্রাকচার, তাদের সাধারণত একটা নর্মালি DNA অথবা RNA মলিকুল থাকে যেটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। এই DNA এবং RNA চারপাশে কিছু প্রোটিনের আবরণ থাকে যেটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে, যাকে বলা হয় ক্যাপসিড। তো ব্যাকটেরিওফাজের যে লাইফ সাইকেল, সেটি সাধারণত দুইটা পদ্ধতিতে লাইফ সাইকেলটি কমপ্লিট করে। একটি হলো লাইটিক সাইকেল, আরেকটি হলো লাইসোজেনিক সাইকেল। তো লাইটিক সাইকেলের ক্ষেত্রে ব্যাকটেরিয়া আর যে মেইন জেনেটিক ম্যাটেরিয়াল DNA RNA সে প্রথমে ব্যাকটেরিয়ার ভিতর প্রবেশ করে এবং সেখানে তার যে DNA বা RNAটি এর রেপ্লিকেশন করে এবং অসংখ্য কপি তৈরি করে এবং প্রোটিন আবরণ তৈরি করার মাধ্যমে ব্যাকটেরিওফাজটি তৈরি হয় এবং পরবর্তীতে সে ব্যাকটেরিয়া কোষ সেলটিকে লাইসিস করে বের হয়ে আসে। আর লাইসোজেনিক যে চক্রটি, সেখানে যে ব্যাকটেরিয়ার যে মেইন ডিএনএটি, সেই ডিএনএটি ভাইরাসের যে মেইন ডিএনএটি সেটি ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে একীভূত হয়ে যায় এবং ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সাথেই সেটি রেপ্লিকেশন করে এবং ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে। তো আমরা যখন ভেক্টর হিসেবে ব্যাকটেরিওফাজকে ইউজ করব, তখন আমরা লাইটিক চক্রকেই প্রেফার করা হয়, কারণ লাইসোজেনিক চক্রতে সেটি যেহেতু ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে একীভূত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা স্বাধীন কোনো ভাইরাসের ডিএনএ পাচ্ছি না। তো এই যে ব্যাকটেরিওফাজ, সেই ব্যাকটেরিওফাজটির ব্যবহারের যে মেইন সুবিধা, সেটি হলো যেটি ব্যাকটেরিওফাজ যে ভাইরাসগুলো একদম স্পন্টিনিয়াসলি কোনো ব্যাকটেরিয়া সেলকে হোস্ট সেলকে ইনজেক্ট করতে পারে, সেখানে আমাদের অন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এবং সেই পদ্ধতিটাকেই বলা হয় ট্রান্সডাকশন। আর আমরা যদি কোনো কিছু ইনডিউস করে কোনো প্লাজমিডকে অন্য কোনো হোস্ট সেলে প্রবেশ করানো হয়, তাহলে সেটিকে বলা হয় ট্রান্সফরমেশন। আর
তো আর এখানে ক্লোনিং রেটও খুব হাই, অনেক বেশি, যে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ সেই ডিএনএটির অনেক বেশি কপি তৈরি করতে পারে। তবে এই ক্ষেত্রে আরেকটি মেন অসুবিধা হলো যে এই ক্ষেত্রে আমরা কোনো বড় সাইজের ডিএনএ খণ্ড প্রবেশ করাতে পারবো না। তো ব্যাকটেরিওফাজ যে ভেক্টর, সেই ভেক্টর হিসেবে একটি ভেক্টর আছে, সেটিকে বলা হয় ব্যাকটেরিওফাজ ল্যামডা। তো ফেজ ল্যামডার যে বৈশিষ্ট্য সেটি হলো ডাবল স্ট্যান্ডার্ড লিনিয়ার ডিএনএ কন্টেইনিং 48,514 base pair in which 12 bases on each end are unpaired but complementary. এই ল্যামডা ফেজের যে ডিএনএ সেটি ডাবল চেন বিশিষ্ট বা দ্বিসূত্রক বিশিষ্ট, কিন্তু এটি লিনিয়ার বা সোজা থাকে এবং সেখানে যে 12টা বেসেস আছে সেগুলা হচ্ছে আনপেয়ার থাকে, সেগুলাতে কোনো পেয়ার থাকে না, হ্যাঁ, এবং এগুলা কমপ্লিমেন্টারি থাকে। এখন এই আনপেয়ার যে বেসগুলা, সেই বেসগুলাকে বলা হয় কস সাইট, যেটা কোহেসিভ ইন নেচার, যেটা আসলে স্টিকি ইন নেচার, আঠালো থাকে এবং সেটাতে আসলে কোনো ডিএনএ সহজেই সংযুক্ত করা যায়। তো ইট ক্যান বি ইউজড অ্যাজ এ রিপ্লেসমেন্ট ফ্যাক্টর। ভেক্টর আসলে দুই ধরনের হতে পারে, একটি হলো রিপ্লেসমেন্ট ফ্যাক্টর আর একটি হলো ইনসার্শনাল ফ্যাক্টর। তো রিপ্লেসমেন্ট ফ্যাক্টর হলো যে কোনো ভেক্টরের যদি আমরা কোনো অংশ কেটে সেইখানে যদি আমরা কাঙ্ক্ষিত ডিএনএ রিপ্লেস করি বা প্রতিস্থাপন করি, তাহলে সেটিকে বলা হয় রিপ্লেসমেন্ট ভেক্টর বা প্রতিস্থাপন ভেক্টর। আর ইনসার্শনাল ভেক্টর হলো এরকম ধরনের ভেক্টর সেখানে আসলে যে ভেক্টরের যে কোনো অংশ সেটি সরানোর প্রয়োজন হয় না, আমরা সরাসরি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএটিকে ইনসার্ট করতে পারি, তাকে বলা হয় ইনসার্শনাল ভেক্টর। আর এখানে ইনসার্ট সাইজ আপ টু 23 কিলোবাইট পর্যন্ত হতে পারে। এখন আমরা যে ভেক্টরটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্যাকটেরিওফাজ ভেক্টরি, সেটির নাম হলো M13, যাকে আমরা বলি filamentous phase। তো filamentous phase is a single stranded circular DNA of 6407 base pair packaged inside rod-shaped protein capsid। filamentous phase হলো এক চেন বিশিষ্ট গোলাকার হচ্ছে ডিএনএ, যেখানে বেস পেয়ারের সংখ্যা থাকে 6460টি এবং সেটা এই ধরনের যে ভাইরাসটি সেটি কোনো হচ্ছে রড শেপের যে ক্যাপসিড, প্রোটিন ক্যাপসিডের ভিতর আবদ্ধ থাকে। আর এটি সাধারণত মেল যে ইকোলাই তাকে ইনফেক্ট করে থাকে, আর এজন্য একে বলা হয় এফ প্লাজমিড। এফ দিয়ে এখানে আমরা ফার্টাইল বুঝাবো। আর ইট ক্যান বি ইউজড অ্যাজ এ ইনসার্শনাল ভেক্টর। তো এটাকে ইনসার্শনাল ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়, যে কোনো কাঙ্ক্ষিত ডিএনএ প্রবেশ করাতে পারে। আর রিপ্লেসমেন্ট ভেক্টরে ডিএনএ খণ্ড কাটার পর সেই জায়গায় নতুন কোনো ডিএনএ অথবা কাঙ্ক্ষিত ডিএনএ রিপ্লেসমেন্ট করা হয়। তো এই যে ফিলামেন্টাস স্পেসের যে ম্যাচিওর যে সুবিধা, সেই সুবিধাগুলো হলো এটার যে জিনোম সাইজ খুব ছোট এবং ছোট হলে এটা খুব সহজেই হ্যান্ডেল করা যায়। আর এই ক্ষেত্রে যেহেতু আমরা যে জিনটাকে ক্লোন করাচ্ছি সেটাকে আমরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএর মধ্যে ক্লোন করাতে পারি। আরেকটি হলো যে এই যে ফিলামেন্টাস স্পেস সেটা ডিএনএ সিকোয়েন্সিং এর ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়। তো আমরা যদি লাইফ সাইকেল অফ এই যে ফিলামেন্টাস স্পেসের দেখি, সেটি আসলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ, যেটি হলো এক চেন বিশিষ্ট গোলাকার ডিএনএ, সেটি যখন কোনো ব্যাকটেরিয়া সেলে প্রবেশ করে সেটি দুই চেন বিশিষ্ট হয়ে যায় এবং সেটাকে আমরা বলা হয় আরএফ বা রেপ্লিকেটিভ ফর্ম। এটা আসলে কোনো লাইটিক ফেজে প্রবেশ করে না। এর পরবর্তীতে আমরা একটি হাইব্রিড ভেক্টর নিয়ে আলোচনা করব। তো হাইব্রিড ভেক্টরটি হলো কসমিড ভেক্টর, যেটি সাধারণত প্লাজমিড এবং ব্যাকটেরিওফাজ ভেক্টরের সমন্বয়ে গঠিত হয়েছে। তো এই ভেক্টরটি সাধারণত প্লাজমিড থেকেই তৈরি হয়। প্লাজমিডের সাথে ফেজ ল্যামডার হচ্ছে কস সাইটটা যুক্ত করা হয়, তখন তাকে বলা হয় কসমিড ভেক্টর। তো এটার এক্সাম্পল হচ্ছে PJB8। আর যেহেতু ফিচারের মধ্যে প্লাজমিড থেকেও কিছু অংশ থাকবে আর ফেজ ল্যামডা থেকে শুধু কস সাইটটা থাকবে, তো
তো প্লাজমিড থেকে যার যে ফিচারগুলো থাকে সেগুলো হলো অরিজিন অফ রেপ্লিকেশন, সিলেক্টেবল মার্কার এবং মাল্টিপল ক্লোনিং সাইট। আর ফেজ নাম্বার থেকে যে অংশটি থাকে সেটি হলো কজ সাইট। আর এটা হচ্ছে সহজেই যে কোনো হচ্ছে ব্যাকটেরিয়াল সেলে রেপ্লিকেট করতে পারে। আর এই যে কসমিক ভেক্টর সেটি কৃত্রিম ভেক্টর হলেও সাধারণত হচ্ছে প্লাজমিডের মতোই হচ্ছে ব্যাকটেরিয়াল সেলে নর্মাল কলোনি তৈরি করে। আর এটা সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আমরা কোনো বড় আকৃতির ডিএনএ খণ্ড প্রবেশ করাতে পারি, যেটা হচ্ছে আপ টু 50 কিলোবাইট পর্যন্ত হতে পারে। তো যেহেতু এটি একটি কৃত্রিম ভেক্টর, তো সেক্ষেত্রে এটার মেইন যে প্রবলেম সেটি হলো সামহাট আনস্টেবল, কিছুটা অস্থায়ী, এবং হচ্ছে এটা আসলে মেনটেন করা খুব বেশি কঠিন। তো তোমাদের পরীক্ষায় একটি কোশ্চেন আসে, সেটি হলো প্লাজমিড এবং কসমিডের মধ্যে পার্থক্য কি। তো প্লাজমিড কি? প্লাজমিড হলো ব্যাকটেরিয়ার যে মেইন জিনোম বহির্ভূত কিছু গোলাকার ডিএনএ যারা হচ্ছে স্বপ্রজননক্ষম অর্থাৎ রেপ্লিকেশন করার ক্ষমতা রয়েছে, তাদেরকে বলা হয় প্লাজমিড। আর কসমিড হলো প্লাজমিডের সাথে যদি আমরা ল্যামডা ফেজের কস সিকোয়েন্স যুক্ত করে কৃত্রিমভাবে যে ভেক্টর তৈরি করা হয় তাকে বলা হয় ক্লজমিড। মিডের ক্ষেত্রে আমরা খুব ছোট আকৃতির ডিএনএ খণ্ড প্রবেশ করাতে পারি, আর কসমিডের ক্ষেত্রে আমরা খুব বড় আকৃতির ডিএনএ খণ্ড প্রবেশ করাতে পারি। আর প্লাজমিড সাধারণত ক্লোনিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং কসমিড সাধারণ গবেষণায় ব্যবহার করা হয়। আর প্লাজমিডের উদাহরণ কি? PBr32, PU19, আর কসমিডের উদাহরণ হলো PJB8। এখন আমরা আরেকটি ভেক্টর দেখব, সেটি হলো ফেজমিড। ফেজমিড হলো এরকম একটি ভেক্টর যেটা প্লাজমিড এবং ফেজ ডিএনএ দুইটার সমন্বয়ে গঠিত হয়েছে, যেটি সাধারণত প্লাজমিড PU19কে কিছুটা ম্যানিপুলেট করে তৈরি করা হয়েছে। তো তার এক্সাম্পল হলো P-BlueScript-2KS, আর যা এইটার লেন্থ হলো 2952 কিলো বেস পেয়ার। আর প্লাজমিড থেকে যে অংশগুলো নেওয়া হয় সেটি হলো অরিজিন, এমপিসিলিন রেজিস্ট্রেশন সাইট, আরেকটি হলো ল্যাক অ্যাপেরন এবং মাল্টিক্লোনাল সাইট। আর ফেজ যেই জায়গাটা ফেজের অংশ থেকে নেওয়া হয় শুধু অরিজিন, যেটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন। তো আমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছি যে লাল অংশটি সেটি হচ্ছে ফেজ ব্যাকটেরিওফাজের যে অরিজিন সেটি, আর নীল অংশটি হলো যেটি হচ্ছে ইকোলাই বা ব্যাকটেরিয়ার যে প্লাজমিডের হচ্ছে অরাইট। তো এই ভেক্টরটি সাধারণত হচ্ছে যখন সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ইজ রিকোয়ার্ড ইন ডিএনএ সিকোয়েন্সিং, সাধারণত ডিএনএ সিকোয়েন্সিং এর ক্ষেত্রে প্লাজমিড ভেক্টর ব্যবহৃত হয়। তো এই ভেক্টরগুলোর মেইন যে সমস্যা সেটি হলো আমরা যখন কোনো বড় আকৃতির ডিএনএ খণ্ড প্রবেশ করা হয় তখন রেপ্লিকেশন প্রক্রিয়াগুলো মন্থর হয়ে যেতে পারে, অথবা আরো সমস্যা দেখা দিতে পারে, প্লাজমিডটি খণ্ডিত হয়ে যেতে পারে। তো এই হলো আমাদের প্লাজমিড ভেক্টর। তো এখানে এমপিসিলিন রেজিস্ট্রেশন জিনটি হচ্ছে রিকম্বিনেন্ট এবং নন রিকম্বিনেন্টকে চিহ্নিত করার জন্য বা বাছাইকরণের কাজে ব্যবহৃত হয়, এবং ল্যাক অ্যাপেরন জিনটিও সেই কাজে ব্যবহৃত হয়, সাধারণত যেটা স্ক্রিনিং করা হয়। তাহলে এই ল্যাক অ্যাপেরন জিনের মাধ্যমে যেটি আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ তাকে স্ক্রিনিং করা হয়, যেটাকে বলা হয় ব্লু হোয়াইট স্ক্রিনিং। তো এখন আমরা পড়ব ব্যাক, যেটাকে বলা হয় ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম। ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম সেটিও কৃত্রিমভাবে ব্যবহার করা হয় এবং সেটাকেও আমরা ভেক্টর হিসেবে ইউজ করতে পারি। তো ব্যাক আর স্পেশালি ডিজাইনেটেড ফর ক্লোনিং ভেরি বিগ ডিএনএ ফ্র্যাগমেন্টস, ইট ইজ এ শাটল ভেক্টর। আসলে কোনো বড় আকৃতির ডিএনএ খণ্ড প্রবেশ করানোর জন্য ব্যাক ব্যবহার করা হয় এবং এটি শাটল ভেক্টর হিসেবেও ব্যবহার করা হয়। আর এই যে ক্যারিং ক্যাপাসিটি সেটি হলো 100 থেকে 300 কিলো বাইট, আর যেখানে প্লাজমিডের যে ক্যারিং ক্যাপাসিটি সেটি হলো 10 কিলোবাইট পর্যন্ত। তো এর যে ফিচার বা বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে অরাই থাকবে, যেটা হলো অরিজিন অফ রেপ্লিকেশন, সিলেক্টেবল মার্কার থাকবে যেটা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকবে, এছাড়া MCS যাকে আমরা বলি মাল্টিপল ক্লোনিং সাইট,
এছাড়া স্ক্রিনেবল মার্কার হিসেবে আমরা ল্যাক অপেরন জিন ব্যবহার করা হয়। এছাড়া আরেকটি যে বৈশিষ্ট্য থাকে সেটি হলো এফ প্লাজমিড পার জিন। এখন আমরা দেখব ইয়াক, যাকে আমরা সংক্ষেপে বলি ইস্ট, যাকে বলা হয় ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। তো অনেক সময় দেখা যায় প্রোক্যারিওটিক কোষের যে জিন সেটি প্রকৃত কোষে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধাগ্রস্ত হয়। তো সেই ক্ষেত্রে বিজ্ঞানীরা ভিন্ন উৎসের সন্ধান করতে থাকেন এবং বিজ্ঞানীরা দেখতে পান যে ইস্টের মধ্যে ব্যাকটেরিয়ার মতো কিছু সার্কুলার ডিএনএ আছে মেইন ক্রোমোজোম বহির্ভূত, যেগুলো অনুলিপনে কোনো বাধা নেই এবং তারা অনেক বেশি, রেপ্লিকেশন পাওয়ারটাও অনেক বেশি। তো সেই ক্ষেত্রে তারা ইস্টের এই প্লাজমিডটিকে ব্যবহার করেন ভেক্টর হিসেবে। তো ইয়াক আর জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড স্পেশাল লিনিয়ার ডিএনএ ভেক্টরস দ্যাট derive from yeast which is ligated to bacterial cell। এই সাধারণত জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ভেক্টর, যেটা হলো কৃত্রিমভাবে তৈরিকৃত একটি ভেক্টর, যেটা সাধারণত ব্যাকটেরিয়াল প্লাজমিডের সাথে লাইগেটেড বা জোড়া লাগিয়ে তৈরি করা হয়। আর এটার এক্সাম্পল হলো PYAC3। তো এটা শাটল ভেক্টর হিসেবেও ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ইস্টেরিচিয়া কোলাই এবং স্যাকারোমাইসিস সার্ভিসিয়া দুটিতেই বংশবৃদ্ধি করতে পারে। আর এর যে ফিচার, সেই ফিচারগুলো হলো অটোনোমাসলি রেপ্লিকেটিং সিকোয়েন্স থাকবে, সেন্ট্রোমিয়ার থাকবে, যেহেতু সে ইস্টের থেকে না হয় ভেক্টরটি, আর টেলোমিয়ার থাকবে এবং সিলেক্টেবল মার্কার থাকবে। এখন আমরা ভেক্টরস ফর অ্যানিম্যাল, প্রাণী কোষে ব্যবহারকৃত কিছু ভেক্টর সম্পর্কে বলবো। তো আমরা এখানে 3টি ভেক্টর পড়ব। তো প্রথমেই আমরা পড়ব রিট্রোভাইরাস ভেক্টর। তো রিট্রোভাইরাস কি? রিট্রোভাইরাস হলো এক ধরনের ইউক্যারিওটিক আরএনএ ভাইরাস, যেটা হচ্ছে সাধারণত যেটা একটা আরএনএ ভাইরাস এবং সেটা সাধারণত ইউক্যারিওটিক সেলকে ইনফেক্ট করে থাকে। আর যখন ইনসাইড দ্য হোস্ট সেল ইট ইজ ক্যাপেবল টু প্রডিউস ডিএনএ ফ্রম ইটস RNA genome by using its own reverse transcriptase enzyme, the reverse of the usual pattern, thus রিট্রো, যাকে আমরা ব্যাকওয়ার্ড বলতে পারি। এই যে ভাইরাসটি সেটি হলো আরএনএ ভাইরাস, যেটা যখন কোনো হোস্ট সেলে প্রবেশ করে তখন সে তার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে সে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। আসলে এটা যে নর্মাল প্রসেস কি ছিল? ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, আর এটাতে হবে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, যেটাকে বলা হয় রিভার্স, মানে উল্টো ও ব্যাকওয়ার্ড, সেজন্য বলা হয় রিট্রোভাইরাস। আর যে নিউ ডিএনএটি তৈরি হয়েছে, সেই নতুন যে ডিএনএটি সেটি সহজে হোস্ট সেলের যে জিনোমের সাথে ইনকর্পোরেটেড হয়ে যায়, অর্থাৎ হোস্ট সেলের যে ডিএনএ সেই ডিএনএটির সাথে সংযুক্ত হয়ে যায়। তখন সেই যে অবস্থায় রিট্রোভাইরাল ডিএনএটাকে বলা হয় প্রোভাইরাস ডিএনএ। তো রিট্রোভাইরাসের এক্সাম্পল হলো HIV1, HIV2, হিউম্যান টি লিম্ফোট্রপিক ভাইরাস, যাকে আমরা সংক্ষেপে HTLV বলে থাকি। তো রিট্রোভাইরাস ভেক্টরের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। তো আমরা এই রিট্রোভাইরাসকেও ভেক্টর হিসেবে ইউজ করতে পারি। তো ইনসার্ট অফ জিন ইন্টারেস্ট, যেটা হচ্ছে ডিএনএ সেগমেন্ট ইন ভাইরাল আননেসেসারি কোডিং রিজন, ভাইরাসের যে অপ্রয়োজনীয় কোডিং অঞ্চলে সহজে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিএনএটিকে প্রবেশ করাতে পারবো। আর এটা একটি শাটল ভেক্টর হিসেবেও ইউজ করা হয়। তো এটাতে দি ভেক্টর অলসো কন্টেন ভাইরাল অ্যান্ড সেলুলার জিন promoters to enhance the expression of the gene of interest in the large target cell। তো এইটার একটা বৈশিষ্ট্য, যেহেতু সে ভাইরাল এবং সেলুলার যে হচ্ছে জিন প্রমোটার দুইটাই হচ্ছে তার মধ্যে থাকে, সেই জন্য সে হচ্ছে আমাদের যে টার্গেট ডিএনএ, সেই টার্গেট ডিএনএর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটি সহজে প্রকাশ করতে পারে। তো প্রিপেয়ার অ্যাজ প্রোভাইরাস, এটাকে প্রোভাইরাস হিসেবে প্রস্তুত করা হয়। এছাড়া অ্যানিমেল বা প্রাণী দেহের আরেকটি হচ্ছে প্রাণী কোষের উপযোগী আরেকটি ভেক্টর হলো BPV ভেক্টর, যাকে বলা হয় বোভাইন পেপিলোমা ভাইরাস। সাধারণত এই ভাইরাসটি হচ্ছে স্কিনের মধ্যে টিউমার প্রডিউস করে থাকে এবং সেটা বিভিন্ন ধরনের ম্যামালিয়ান সেলে পাওয়া যায় বা স্তন্যপ্রায়ী
প্রাণী যে কোষে বংশবৃদ্ধি করে, বিশেষ করে ইঁদুর এবং গবাদি পশুতে বংশবৃদ্ধি করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই ভাইরাসটিকেও ভেক্টর হিসেবে করা হয়। তো এটাকে সাধারণত শাটল ভেক্টর হিসেবেও ব্যবহার করা হয়। আরেকটি হলো SV40 ভেক্টর, যেটাকে বলা হয় সিমিয়ান ভাইরাস 40, যেটা সাধারণত হচ্ছে সবুজ রঙের যে বানর আফ্রিকার, সেই বানরের দেহ থেকে এই ভাইরাসটিকে কালেক্ট করা হয়েছে। তো এর যে জিনোম সেটি সাধারণত অনেকটা স্পেরিক্যাল সাইজ এবং হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, 2 চেন বিশিষ্ট ডিএনএ। এর যে সাইজ সেটি হলো 5243 বেস পেয়ার। তো এক্সাম্পল হলো সাধারণত 3 ধরনের হচ্ছে SV40 ভেক্টর বা সিমিয়ান ভাইরাস 40 পাওয়া গেছে। একটি হলো SV40 ট্রান্সডিউসিং, আরেকটি হলো SV40 প্লাজমিক এবং আরেকটি হলো ট্রান্সফর্মিং। তো এই হলো আমাদের মোটামুটি ভেক্টরের ক্লাস। তো আজকের মাধ্যমে আমাদের ভেক্টরের ক্লাসটি শেষ হলো। তো এই ভেক্টর সম্পর্কে দেখা গেছে পরীক্ষা একটি না একটি কোশ্চেন এসে থাকে। এখানে যদি তোমাদের কোনো ইনকোয়ারি বা কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টস করবে অথবা আমাকে জানাবে, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।